তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ভার্টেক। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তো কবিতাটা শুরু করার আগে আমরা জেনে নিই আগে মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন। মনে রাখবে, মাইকেল মধুসূদন দত্ত এমন একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে বলে কখনোই শেষ করা যাবে না। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 25শে জানুয়ারি 1824 যশোরের সাগরদাঁড়ি গ্রামে, এবং তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী। তিনি তার ধর্ম খ্রিস্টান ধর্মে অন্তর করে বা তার ধর্মান্তর করে 1843 খ্রিস্টাব্দে বিদেশে চলে যান ব্যারিস্টারি পড়তে। তার নামের আগে মধুসূদন দত্তের নামের আগে যোগ করে দেন মাইকেল নামটি। এই কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথম সনেটের কথা তোলেন বাংলায়, এবং সনেট লেখেন প্রথম বাংলায় মাইকেল মধুসূদন দত্ত। ফ্রান্সের পেত্রাকের ছন্দে তিনি প্রথম সনেট লেখা শুরু করেন। তার প্রথম সনেট বাংলা চতুর্দশপদী কবিতাবলী প্রবর্তক। ঠিক আছে, তো তার সনেট গুলি কোথায় আছে? তার সনেট গুলি আছে বাংলায় চতুর্দশপদী কবিতাবলী এর মধ্যে আছে। অর্থাৎ সনেটকে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতাবলী, যেটার মধ্যে 14 লাইন থাকে। ঠিক আছে, এবং তার মৃত্যু হয় 29শে জুন 1873 সালে। ঠিক আছে, এবং তোমাদের মাথায় আসতে পারে কেন মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা লিখেছিল। তো অ্যাকচুয়ালি যখন ব্যারিস্টারি পড়তে যায় তখন বিদেশে গিয়ে তিনি বিভিন্ন অর্থ কষ্টে ভুগতে থাকেন। সেই সময় ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকাকালীন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অর্থ পাঠানোর জন্য পত্র লিখেছিলেন, এবং সেই পত্র অনুযায়ী বিদ্যাসাগর তাকে বিপুল অর্থ পাঠিয়ে সাহায্য করেছিলেন। সেই এই যে দেখতে পাচ্ছ তোমরা, তখন বিদ্যাসাগর মশাই তাকে অর্থ পাঠিয়ে সাহায্য করেছিলেন। সেই কৃতজ্ঞতা বোধ থেকে তিনি বিদ্যাসাগরকে নিয়ে এই কবিতাটি লিখেছিলেন। অর্থাৎ বিদ্যাসাগরের এই কৃতজ্ঞতা বোধকে তুলে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য তিনি এই কবিতাটা লিখে ফেলেন। এবং এই কবিতাটা কি? একটি সনেট, একটি সনেট। ঠিক আছে, তো চলো কবিতাটা চলে যায়। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এটি কি একটি সনেট জাতীয় কবিতা? কি জাতীয়? সনেট জাতীয় কবিতা। সনেট জাতীয় কবিতা কি করে বুঝবো আমরা? টোটাল 14টা লাইন থাকবে, এইটা টোটাল 14 লাইন থাকবে, এবং এই 14 লাইনের প্রথম 8টা লাইন 1 2 3 4 5 6 7 8, এই 8 লাইন হলো অষ্টক, আর এই 6 লাইন 1 2 3 4 5 6, এই 6 লাইন হলো ষষ্ঠক। ঠিক আছে, তো প্রথম 8 লাইন হলো কি? অষ্টক, আর পরবর্তী এই 6 লাইন হলো কি? উল্লেখযোগ্য একটা কাব্যগ্রন্থের মধ্যে এই কবিতাটা তার চতুর্দশপদী কবিতা বলি। চতুর্দশপদী কবিতা বলির অন্তর্গত। ঠিক আছে, এটাতে টোটাল ছিল 110টা কবিতা, যেখানে টোটাল এই কবিতাটা কত নম্বর কবিতা? এটা হলো 86 সংখ্যক কবিতা। এটা হলো 86 সংখ্যক কবিতা। এটা কবে প্রকাশিত হয়েছিল? এটা প্রকাশিত হয়েছিল 1866 সালে, এই কবিতাগুলিটা। তার সাথে সাথে আরো তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, যেমন তিলোত্তনা সম্ভাব্য কাব্যগ্রন্থ, মেঘনাদ বধ কাব্যগ্রন্থ। মেঘনাদ বধ কাব্যগ্রন্থে তোমরা পড়ে এসছো অভিষেক। তারপরে আছে বজ্রঙ্গনা কাব্যগ্রন্থ, বীরাঙ্গনা কাব্যগ্রন্থ, এবং সর্বশেষ সর্বলাস্ট যেটা হলো চতুর্দশপদী কবিতাবলী। ঠিক আছে, তো প্রথমে বলে দিলাম এই যে
প্রথম 8টা লাইন এটা হলো অষ্টক, আর পরের যে 6টা লাইন এটা হলো ষষ্ঠ। ঠিক আছে, আর এই কবিতাটা চতুর্দশপদী কবিতাগুলির অন্তর্গত। ঠিক আছে, আর এটি কি একটি সনেট জাতীয় কবিতা। এই সনেট, এই ধারণাটা তিনি পেয়েছিলেন ফ্রান্সের পেত্রাকের কাছ থেকে। পেত্রাকের নিয়ম অনুসারে, অর্থাৎ পেত্রাক যেভাবে সনেট লিখতেন সেটাকে তিনি সেভাবে তিনি বাংলায় সনেট লেখা শুরু করেন। এবং এই চতুর্দশপদী কবিতাবলিতে তিনি অনেক সনেট লিখেছেন। 110টা মতন কবিতা আছে এর মধ্যে, যার মধ্যে এটি হলো 86। তো চলো আমরা কবিতাটা পড়তে শুরু করি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ তুমি বিদ্যার সাগর, তুমি অপার সাগর, বিদ্যা দিয়ে ভর্তি, সাগর যতটা বড় ততটা তার থেকেও বেশি তোমার বিদ্যা আছে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, তুমি বিখ্যাত ভারতে কি নামে? বিদ্যার সাগর নামে। করুণা সিন্ধু তুমি, তোমার মধ্যে করুণার সাগর আছে। সিন্ধু কথার অর্থ হলো সাগর, তোমার মধ্যে করুণার সাগর আছে, সেই জানে মনে। ঠিক আছে, তুমি করুণার সাগর। দিন যে দিনের মধ্যে, অর্থাৎ গরিবের বন্ধু, উজ্জ্বল জগতে, এই উজ্জ্বল জগতে গরিবের বন্ধু তুমি। হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, অর্থাৎ যখন সূর্য ওঠে বা সূর্য অস্ত যায়, যখন হিমালয়, এই হিমালয় এই হিমালয়ের উপরে যখন সূর্যের আলোটা পড়ে, তখন কি উপরটা চকচক করে, একদম সোনালী, সোনার মতন দেখায়। সেরকমই বলছেন তিনি, একটা হিমালয় পর্বত, মানে তিনি এমন ভাবে মধুসূদনকে সাহায্য করেছিলেন যে তাকে তার একটা পর্বতের মতন মনে হয়। যেমন ভারতকে হিমালয় পর্বত রক্ষা করে আসছে, বর্ডার হয়ে একটা রক্ষা করে আসছে, সেরকমই তিনি মনে করেন যে বিদ্যাসাগর হলো তার কাছে একটা পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো। এবং কিন্তু সেটা কিসের? সেটা হলো সোনার পর্বত। নেক্সট হলো, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ যে ভাগ্য বলে, যিনি ভাগ্য বলে তার এই সোনার পায়ে আশ্রয় পেয়েছেন, সেই জানে কতক্ষণ ধরে কত মতে গিরে। অর্থাৎ এই হেমকান্তি পর্বত, অর্থাৎ এই স্বর্ণকান্তি পর্বত, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত গুণ ধরে, কত মতে, এই এটা জানতে পারবে তারাই যারা এই পর্বতের মহাচরণে, অর্থাৎ সোনার চরণে আশ্রয় পেরেছেন। ঠিক আছে, কি সেবাতা সুখ সদনে। ঠিক আছে, দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করি, অর্থাৎ তিনি দান করেন নদী রূপ, বাড়ি কথা জল, নদীর জল কেমন? একদম পরিমল স্বচ্ছ, কিঙ্করি একদম দাসীর মতো। অর্থাৎ এখানে বিদ্যাসাগরকে দাসী বলা হচ্ছে না, বলা হচ্ছে যে নদী যেরকম স্বচ্ছ পানীয় জল প্রদান করে তেমন। যোগায় অমৃত ফল পরম আদরে, অর্থাৎ তিনি অমৃত ফল যোগাচ্ছেন পরম আদরে, অর্থাৎ তিনি এমন ভাবে সাহায্য করছেন, সাহায্যটাকে অমৃত ফল মনে হচ্ছে। ঠিক আছে, এবং তিনি এই অমৃত ফল কিভাবে যোগাচ্ছেন? দীর্ঘ শির, অর্থাৎ মাথা উঁচু করে, তরু দল, গাছের দল, দাসরূপধারী, এই রূপে তিনি কি যোগাচ্ছেন? অমৃত ফল আমাদের, একটা শীতল ছায়া প্রদান করছেন তিনি, একটা পর্বতের মতো সবার পিছনে আছেন দাঁড়িয়ে, এমন ভাবে সাহায্য করছেন যেন তার যেন তিনি এমন ভাবে তার সুবর্ণ চরণে আশ্রয় দিচ্ছেন, মনে হচ্ছে যেন সে একটা স্বর্ণকান্তি পর্বত। ঠিক আছে, নেক্সট হলো, পরিমলে ফুল ফল, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, অর্থাৎ তার এই ফুল, অর্থাৎ তার এই ফুল ফলের সুগন্ধে 10 দিক ভরে যাচ্ছে। দিবসে শীতল ছাই বনেশ্বরী, এমন শীতল, অর্থাৎ শীতল বাতাস এবং শীতল ছায়াযুক্ত বাতাস প্রদান করছে বনেশ্বরী, অর্থাৎ বন। ঠিক আছে, নিশা সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, অর্থাৎ এই নিদ্রা, সুশান্ত নিদ্রা প্রদান করে এবং ক্লান্তি দূর করে। তিনি কি? তিনি প্রথমে স্বর্ণকান্তি পর্বত, অর্থাৎ সোনার পর্বত যার আভা চারিদিকে ছড়িয়ে আছে, তিনি নদীরূপ, স্বচ্ছ নদীরূপ জল প্রদান করেন,
তিনি অমৃত ফল যোগাচ্ছেন, তিনি তিনি শীতল ছায়া তিনি বনেশ্বরী রূপে শীতল শাসী ছায়া অর্থাৎ ঠান্ডা বাতাসের ছায়া বা ঠান্ডা বাতাস ছায়া তিনটেই প্রদান করেছেন দিবসে বা দিনে, এবং কি করছেন, নিদ্রা সুশান্ত নিদ্রা নিতে পারছে এবং ক্লান্তি দূর করতে পারছে। তো এটাই ছিল কবিতা, ঠিক আছে। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এটা এই ব্ল্যাঙ্ক ভার্স, ঠিক আছে, 1843 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং বাংলা সাহিত্য সৃষ্টি শুরু করেন মধুসূদন ব্ল্যাঙ্ক ভার্সের অনুসরণে অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্য যুগান্তর আনেন। ব্ল্যাঙ্ক ভার্স মানে যদি কোয়েশ্চেন আসে যে বাংলায় প্রথম অমৃতাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স কে প্রবর্তন করে, তাহলে মাইকেল মধুসূদন দত্ত। এছাড়াও তার সাথে তার প্রধান নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকনন, কৃষ্ণকুমারী ইত্যাদি। এছাড়া তিনি বুড়ো শালিকের ঘাড়ে রো, একেই বলে সভ্যতা নামে দুটি প্রহসন রচনা করেছিলেন। আমি এখানে লিখে দিয়েছি, দেখো প্রত্যেকটা লেখা রয়েছে। পিতামাতা, ধর্মান্তর, প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা 1859, প্রথম সার্থক প্রহসন একেই বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো, ছন্দ প্রবর্তন, বাংলা সাহিত্য অমৃতাক্ষর ছন্দের প্রথম সৃষ্টি করেন, শ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য বাংলায় প্রথম, ঠিক আছে, সনেট বাংলায় প্রথম চতুর্দশপদী কবিতার প্রবর্তক, মৃত্যু 29শে জুন 1873, ঠিক আছে। এবং এই যে কিছু পয়েন্ট আছে এগুলো ভালো করে দেখে রাখবে, আমি এখানে ডিসপ্লে করে দিচ্ছি ব্যাপারগুলো, ঠিক আছে। এবং কেন স্থান দিয়েছিলেন সেটা এখানে লেখা আছে। মধুসূদন দত্ত নিজের বাড়ি নিজে যখন চরম অর্থকষ্টে বিদেশ বা ফ্রান্সের ভার্সাই, প্রথমে বলে রাখি এই যে কবিতাটা এটা লিখেছিলেন তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে থেকে। সেখানে তিনি 2 বছর ছিলেন, 2 বছর, ঠিক আছে, তিনি 2 বছর ছিলেন সেখানে। এবং তিনি একটা অর্থ সমস্যার মধ্যে ভুগছিলেন এবং বিদ্যাসাগর তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, তাই জন্যই তার সৃষ্টি এই কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর